রাজধানী সরাচ্ছে ইরান, যুদ্ধের প্রস্তুতি নাকি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার শঙ্কায়, কি বলছেন বিশ্লেষকরা? কোটি কোটি টাকার বাড়ি ফেলে পালাচ্ছেন আমেরিকার তারকারা, ইতিহাসের ভয়াবহ আগুনে পূর্বে কি হলিউড? বন্যায় ভাসছে মরুর দেশ সৌদি আরব, মক্কা মদিনায় রেড অ্যালার্ট জারি, এটি কিসের আলামত? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরানের 200 বছরের পুরনো রাজধানী তেহরান আর থাকছে না। তেহরান থেকে রাজধানী সরিয়ে দেশটির দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা মাকরানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে ইরান। কিন্তু কেন? ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এই ভয়ে নাকি পরমাণু যুদ্ধের প্রস্তুতি হিসেবে, কিংবা ইরানের অর্থনৈতিক সংকটের কারণে? মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকর পরিস্থিতির মাঝে রাজধানী স্থানান্তরের বিষয়টি জন্ম দিয়েছে নানামুখী গুঞ্জন। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 200 বছরের বেশি সময় ধরে তেহরান পেয়ে আসছে ইরানের রাজধানীর মর্যাদা। এবার শহরটি হারাতে যাচ্ছে শ্রেষ্ঠত্বের মুকুট। তেহরান থেকে সরিয়ে মাকরানের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে রাজধানী স্থাপনের কথা বিবেচনা করছে দেশটির প্রশাসন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছে ইরান। সিরিয়ায় পুরনো মিত্র বাশার আল আসাদের পতন, ইসরায়েলের তৎপরতা, ট্রাম্পের শাসনামল শুরুর মতো এমন ঘটনাবহুল সময়ে কেন আবার সামনে আসলো ইরানের রাজধানী স্থানান্তরের বিষয়? মধ্যপ্রাচ্যে পরমাণু যুদ্ধের প্রস্তুতি হিসাবেই কি নেওয়া হচ্ছে এমন সিদ্ধান্ত? গত কয়েক দশক ধরে পশ্চিমা মদদপুষ্ট ইসরায়েলকে ঠেকানোর পাশাপাশি নিজেদের প্রভাব বজায় রাখার জন্য শক্তিশালী আঞ্চলিক নেটওয়ার্ক তৈরি করেছে ইরান। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে বরাবরই নিজেদের ক্ষমতা বৃদ্ধির দিকে মনোযোগী ছিল খামেনির দেশ। ইরানের প্রতি আমেরিকার নতুন প্রেসিডেন্টের মনোভাব কেমন হবে সেটা নিয়েও চলছে প্রস্তুতি। এমন পরিস্থিতিতে রাজধানী সরিয়ে নেয়ার সরকারি সিদ্ধান্তের খবর উস্কে দিয়েছে নানা রকম গুঞ্জন। তবে ইরান সরকারের মুখপাত্র জানিয়েছেন, ভূ রাজনীতি নয়, বরং এর পেছনে রয়েছে অন্য কারণ। রাজধানী সরানোর বিষয়টি নতুন কিছু না। এই নিয়ে 3 দশকেরও বেশি সময় ধরে আলোচনা চলছে। প্রতিটি অঞ্চল কতটা বড় করা যাবে সেটার উপর নির্ভর করে সেই এলাকার বসবাসযোগ্যতা। তেহরানের জনসংখ্যা বৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে। বছরের পর বছর ধরে বিভিন্ন বিলবোর্ডে লেখা দেখেছেন এটি একটি পানি সংবেদনশীল অর্থাৎ পানি স্বল্পতার শহর। রাজধানী স্থানান্তরের বিষয়টিও এরকম কারণেই হচ্ছে। রাজধানী স্থানান্তরের পেছনে কৌশলগত ও অর্থনৈতিক সুবিধার উপর জোর দিচ্ছেন ইরান সরকারের কর্মকর্তারা। পরিবেশগত চাপ ও পানির ঘাটতি মোকাবেলার জন্যই মূলত তেহরান থেকে মাকরান অঞ্চলে সরানো হচ্ছে রাজধানী। সিদ্ধান্ত বাস্তবায়নে যে বিশাল পরিমাণ আর্থিক ও লজিস্টিক সহায়তা প্রয়োজন হবে সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সমালোচকরা। তবে এসব ভাবনা উপেক্ষা করে মাকরানে সমুদ্র ভিত্তিক অর্থনীতি গড়ে তোলার বিষয়ে যাচাই বাছাইয়ের কাজ শুরু করেছে দেশটির সরকার। রাজধানী হিসেবে মাকরান অর্থাৎ মাকরান অঞ্চলকে বিবেচনা করা হচ্ছে। এটি সরানোর ব্যাপারে 2টি কাউন্সিল গঠন করা হয়েছে। রাজধানীর সমস্যাগুলোর মূল্যায়ন করছে একটি কাউন্সিল, অন্যটি কাজ করছে সমুদ্রমুখী অর্থনীতি নিয়ে। এর আরেকটি দায়িত্ব হলো মাকরান এলাকার জন্য প্রয়োজনীয় মাপ যোগ করা। ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের রাজধানী স্থানান্তরের বিষয়ে নানা সময়ে দাবি উঠেছে। সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সহ পূর্ববর্তী প্রশাসনগুলোর পক্ষ থেকেও নেওয়া হয়েছিল নানা রকম পরিকল্পনা। আর্থিক সীমাবদ্ধতা ও রাজনৈতিক জটিলতায় আলোর মুখ দেখেনি এসব প্রচেষ্টা। মাকরানে রাজধানী সরাতে শুরু করলে এর জেরে ইরানকে নিতে হবে বিপুল পরিমাণ অর্থনৈতিক চাপ। এমন বোঝা বহনে ঠিক কতটা সক্ষমতা রয়েছে তেহরানের খামেনির জন্য সেটা হবে একটি বড় পরীক্ষা। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। কোটি কোটি টাকার বিলাসবহুল বাড়ি ফেলে পালাচ্ছেন আমেরিকার তারকারা। বাড়ি রক্ষা তো দূরে থাক, ইতিহাসের ভয়াবহ তীব্র দাবানলের কারণে কাছেই যেতে পারছেন না তারা। টিভির সামনে বসে দেখছেন বাড়ি পোড়ার দৃশ্য। পুড়ে ছাই হয়ে গেছে জেমি লি কার্টিস, প্যারিস হিলটন, ম্যান্ডি মোর ও বিলি ক্রাস্টেলদের মতো মার্কিন তারকাদের বিলাসবহুল বাড়ি। তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় হুমকিতে মার্কিন চলচ্চিত্রের প্রাণকেন্দ্র হলিউড। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। শেষ রক্ষা হলো না তারকাদের কোটি টাকার বিলাসবহুল বাড়িগুলো। প্রকৃতির ভয়াবহতার কাছে হার মানল টাকার সংখ্যা। পুড়ে ছাই হয়ে গেল হলিউডের জেমি লি কার্টিস, প্যারিস হিলটন, ম্যান্ডি মোর,
ও বিলি ক্রিস্টালদের মতো তারকাদের বিলাসবহুল বাড়ি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানলে ক্ষতিগ্রস্ত তারকারা তাদের দুঃসহ স্মৃতির কথা শেয়ার করেছেন। প্যারিস হিলটনের 102 কোটি টাকার মালিবো ম্যানশন পুড়ে ছাই হয়ে গেছে। ইনস্টাগ্রামে লিখেছেন, নিজ বাড়ি পুড়ে যাওয়ার দৃশ্য পরিবারের সাথে টিভিতে দেখছেন। এমন ঘটনা যেন আর কারোর সাথে না হয়। সবার নিরাপত্তা কামনা করেছেন এই তারকা। আগুনে পুড়ে গেছে মাইলস টেলর ও তার স্ত্রী কেলেক টেলরের 68 কোটি টাকার বিলাসবহুল বাড়ি। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অস্কার বিজয়ী অ্যান্টনি হপকিন্সের বাড়িটিও। বিলি ক্রিস্টাল ও তার স্ত্রী যে বাড়িটিতে 46 বছর ধরে বসবাস করছিলেন সেটিও এখন পুড়ে ছাই। আর এক অভিনেতা অ্যাডাম ব্রডি ও তার স্ত্রীর বাড়িটিও দাবানল থেকে শেষ রক্ষা হয়নি। আরও অনেক তারকা বাড়ি হারানোর শঙ্কায় রয়েছেন। শুধু বাড়ি নয়, পুড়ে ছাই হওয়ার শঙ্কায় মার্কিন চলচ্চিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলিউড, যার সাথে জড়িত লাখো মানুষের স্বপ্ন। প্রচণ্ড বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। এরই মধ্যে আগুনে পুড়েছে হলিউড হিলস। ভ্রমণ পিপাসুদের জন্য এটি একটি প্রিয় ঠিকানা। বুধবার রাত থেকে লস অ্যাঞ্জেলেসের হলিউড হিলসে শুরু হয় দাবানল। ইতিহাসের অন্যতম ভয়াবহ এই দাবানলে এখন পর্যন্ত পুরো ছাই কয়েক হাজার একর জমি। শত শত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় নিরাপদে আশ্রয় নিয়েছে অন্তত 1,37,000 বাসিন্দা। লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ বলছে এরই মধ্যে আগুনে পুড়ে গেছে 1,000-এর বেশি অবকাঠামো, বিদ্যুৎ বিচ্ছিন্ন আরও কয়েক লাখ বাসিন্দা। আগুনে বাড়ি হারানো বাসিন্দারা বলছেন এই ভয়াবহতা সিনেমার দৃশ্যকেও হার মানাবে। এর আগে আমি এমন ভয়াবহ দৃশ্য দেখিনি। আমার সামনে বাবা মার শেষ আশ্রয়স্থলটি পুড়ে গেল। কিছুই করার ছিল না। এটি সিনেমার দৃশ্যকেও হার মানাবে। পরে নিজ বাড়িতে আসার পর দেখি সেটিও পুড়ে ছাই হয়ে গেছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। কিভাবে কি হয়ে গেল? হলিউড হিলস সহ অন্তত 6টি জায়গায় দাবানল ছড়িয়ে পড়েছে। এর মধ্যে 4টি জায়গার আগুন একেবারে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণে সার্বক্ষণিক কাজ করছে শত শত দমকল কর্মী। তবে ঝোড়ো বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় হিমশিম খাচ্ছে তারা। দমকল কর্মীদের কেউ স্থলভাগে, আবার কেউ হেলিকপ্টার থেকে আগুন নিয়ন্ত্রণ কাজ করছে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সীমান্ত সংঘর্ষ আর কূটনৈতিক টানাপোড়েনের জেরে পাকিস্তানকে মোকাবেলায় এবার ভারত আর যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নের কৌশলে এগোচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার। বৈঠক করে কাবুলের উন্নয়ন সহযোগী হিসেবে পাশে থাকার আশ্বাস দিয়েছে দিল্লি। আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে পাকিস্তানের বিমান হামলার 2 সপ্তাহের মাথায় ইসলামাবাদের পুরনো শত্রু দিল্লির সাথে সম্পর্ক উন্নয়নের পথে হাঁটা শুরু করল কাবুল। ওই বিমান হামলায় অর্ধশতাধিক মানুষ নিহতের পর ভারতের পক্ষ থেকে নিন্দার ধারাবাহিকতায় বুধবার বৈঠক হয়েছে দুবাইয়ে। আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুক্তাদির সাথে বৈঠকে ছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। কথা হয়েছে আফগানিস্তানের মাটি ব্যবহার করে ইরানের চাবাহার বন্দর থেকে ভারতের বাণিজ্যের পথে সুগমের বিষয়ে। আফগানিস্তানে ভারতের উন্নয়ন প্রকল্প চলমান রাখার আশ্বাসও দেন মিশ্রি। মার্কিন বাহিনী আফগানিস্তান ছাড়ার পর ভারতের সাথে তালেবানের প্রথম আনুষ্ঠানিক বৈঠক এটি। এদিকে সম্প্রতি ইসলামাবাদের সাথে ওয়াশিংটনের কূটনৈতিক সম্পর্কে অস্বস্তি বেড়েছে। সেই সুযোগে যুক্তরাষ্ট্রের সাথে দূরত্ব কমানোর প্রক্রিয়ায় আছে তালেবান সরকার। 2022 সাল থেকে আফগানিস্তানে বন্দী 3 মার্কিনীর বিনিময়ে কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগার থেকে মোহাম্মদ রহিম আল আফগানকে মুক্তির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। 2011 সালে নিহত আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ ছিলেন আফগানি। গত মাসে পাকিস্তানের সেনাবাহিনী আর তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপির পাল্টাপাল্টি হামলার জেরে আফগানিস্তানের সাথে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। গেল কয়েকদিনের ভারী বৃষ্টি ও বজ্রপাতে বন্যায় ডুবে গেছে মরুর দেশ সৌদি আরব। গেল সোমবার থেকে বন্যার পানির নিচে মক্কা ও মদিনা অঞ্চলের বেশিরভাগ এলাকা। পানির তোরে ভেসে গেছে বহু দামি ও বিলাসবহুল গাড়ি। এসব শহরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সৌদি আরবে প্রবল বৃষ্টিপাতের কারণে ব্যাপক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আশঙ্কা করা হচ্ছে আবহাওয়ার পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। এদিকে পবিত্র নগরী মক্কা ও মদিনা সহ পুরো অঞ্চলে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর, ন্যাশনাল সেন্টার ফর মেট্রোলজি NCM। তুর্কি ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে সৌদি আরবের পূর্বাঞ্চলে ব্যাপক বন্যার দেখা দিয়েছে। ন্যাশনাল সেন্টার ফর মেট্রোলজি কর্তৃপক্ষের বরাতে জানা যায় রাজধানী রিয়াদ সহ মধ্যাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের 2টি প্রদেশ আসির ও জাজান এখন বন্যার কবলে রয়েছে। ফলে ওই অঞ্চলে কমলা সতর্কতা জারি করা হয়। মক্কা ও মদিনা শহরে ব্যাপক বৃষ্টিপাত অব্যাহত থাকায় ট্রাফিক ব্যবস্থা অচল হয়ে পড়ে। NCM এর সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী কিছু অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, ফলে জনগণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
আনাদুলু এজেন্সির রিপোর্ট অনুযায়ী সৌদি আরবের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে জানায়, বন্যায় বিপদে পড়া মানুষদের উদ্ধার করার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সৌদি আরবের দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষ জনগণকে সতর্ক করে একটি বিবৃতিতে জানায়, নিম্নাঞ্চল এবং বন্যার পানি জমে থাকতে পারে এমন এলাকা এড়িয়ে চলতে হবে। কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর জেদ্দা জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে বিমান চলাচলে কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে, ফলে যাত্রীদের বিমান চলাচল সম্পর্কিত সর্বশেষ তথ্য জানতে এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে বৃষ্টিপাতের ক্ষতিকর প্রভাব কমিয়ে আনতে পদক্ষেপ নিয়েছে জেদ্দা সিটি কর্পোরেশন। বিভিন্ন এলাকায় বন্যা মোকাবেলায় প্রায় 4032 জন কর্মী নিয়োগ করা হয়েছে। সৌদি আরবে বন্যার বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায় বন্যার প্রবল স্রোতে গাড়িগুলো ভেসে যাচ্ছে। এছাড়া বেশ কিছু ভবনের একতলা পুরোপুরি ডুবে যাওয়ার দৃশ্য ক্যামেরায় ধারণ করা হয়েছে। এনসিএমের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। যদিও এমন পরিস্থিতিতে সৌদি সরকার সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। জনগণকেও নিরাপত্তা সম্পর্কিত নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে, যাতে ক্ষতির পরিমাণ কমানো সম্ভব হয়। ইফাত জাহান, বাংলাভিশন। ভারতের অন্ধ্রপ্রদেশে তিরুপতি মন্দিরে পুণ্যার্থীদের ভিড়ে পায়ের চাপে পিষ্ট হয়ে বুধবার অন্তত 6 জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 40 জনের বেশি। 10 জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া 10 দিন ব্যাপী বৈকুণ্ঠ একাদশী ও বৈকুণ্ঠ দ্বার দর্শনের জন্য পুণ্যার্থীদের মধ্যে 1,20,000 টোকেন বিতরণ প্রক্রিয়া চলাকালে এই দুর্ঘটনা হয়। টোকেন নিতে বুধবার সকাল থেকে হাজার হাজার মানুষের ভিড় থাকলেও সন্ধ্যার পর হুড়োহুড়িতে বৈরাগী পট্টিতা পার্কে পদদলিত হন। প্রাথমিক পর্যবেক্ষণ আর তদন্তের পর জানানো হয়েছে, টোকেন সংগ্রহের জন্য 94টি কাউন্টার করা হলেও 3টিতে বেশিরভাগ মানুষ ভিড় করায় এই দুর্ঘটনা হয়। তিরুমালা পাহাড়ে তিরুপতি দেবাশ্রমে বৃহস্পতিবার ভোর 5টা থেকে টোকেন দেওয়ার কথা থাকলেও বুধবার থেকেই ভিড় করেন পুণ্যার্থীরা। এবারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একাধিক মার্কিন অঙ্গরাজ্য কিনে নেয়ার প্রস্তাব দিয়েছে কানাডা। সম্প্রতি ট্রাম্প প্রতিবেশী দেশটি দখলে নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত করার হুমকি দেন। এর জেরে উল্টো ট্রাম্পকে এই প্রস্তাব দিয়েছে কানাডার অন্টারিও প্রদেশের প্রিমিয়ার। ট্রাম্পকে সতর্ক করে দিয়ে দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্কে তিক্ততা না ছড়ানোর পরামর্শ দেন তিনি। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট। উল্টে গেল পাশার দান। এবারে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট খোদ ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকেই সীমান্ত ঘেঁষা কয়েকটি মার্কিন অঙ্গরাজ্য কিনে নেয়ার প্রস্তাব দিয়েছে কানাডা। এর আগে ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য করার হুমকি দেন। তারই প্রতিক্রিয়ায় এমন মোক্ষম জবাব এলো। কানাডার সিটিভি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডাগ ফোর্ড ট্রাম্পের প্রতি ওই প্রস্তাব ছুড়ে দেন। তিনি অন্তত 2টি মার্কিন অঙ্গরাজ্য কেনার আগ্রহ প্রকাশ করেন। ফোর্ড বলেন, ধরে নেওয়া যায় ট্রাম্পের দেশ দখলের হুমকি এক ধরনের ঠাট্টা, তাকে বরং উল্টো প্রস্তাব দেয়া হচ্ছে। কানাডা যদি যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আলাস্কা আর মিনেসোটা কিনে নেয় তবে কেমন হয়? ট্রাম্পের ইচ্ছা মোটেই বাস্তবসম্মত নয় উল্লেখ করে অন্টারিওর প্রিমিয়ার বলেন, কানাডা ও যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে দীর্ঘ সীমান্ত রেখা ভাগাভাগি করা দুটি দেশ। কেবল মিনেসোটার সাথেই কানাডার সীমান্ত রেখা 550 মাইলের মতো দীর্ঘ। ট্রাম্পকে বৃহত্তম বাণিজ্য অংশীদার প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক তিক্ত না করার ব্যাপারে সতর্কতা জানিয়ে ফোর্ড বলেন, কানাডা দৈনিক 4.3 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। বিদ্যুৎ, জরুরি খনিজ, গাড়ি থেকে শুরু করে অনেক পণ্যই রপ্তানি করা হয়। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিত্র এই দুই দেশের সম্পর্ক বিঘ্নিত করা কখনোই সুবিবেচনার কাজ হতে পারে না। কানাডার রপ্তানি পণ্যে বাড়তি কর আরোপ করাও ঠিক হবে না বলে অভিমত ফোর্ডের। কানাডার সাথে সম্পর্ক তিক্ত না করে ট্রাম্পকে বরং চীন ও মেক্সিকোর ব্যাপারে কঠোর হওয়ার আহ্বান জানান ফোর্ড। এ দুই দেশ উত্তর আমেরিকার শ্রমশক্তি ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত করছে অভিযোগ তুলে তিনি বলেন, চীন মেক্সিকোকে সস্তায় বিভিন্ন খুচরা পণ্য দিচ্ছে। মেক্সিকো সেগুলোতে স্টিকার লাগিয়ে নিজেদের পণ্য বলে যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে বিক্রি করছে। এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ দেন ফোর্ড।
এর আগে কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে জাস্টিন ট্রুডোর পদত্যাগের পরপরই সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের সাথে একীভূত করার আগ্রহ পুনর্ব্যক্ত করেন। ট্রুডোকে ব্যঙ্গ করে তিনি লেখেন, কানাডাবাসী ট্রুডোকে পদত্যাগে বাধ্য করেছে, কারণ তারা যুক্তরাষ্ট্রের সাথে এক হতে চায়। আর এক পোস্টে ট্রাম্প একটি মানচিত্র শেয়ার করেন, সেখানে কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে দেখা যায়। তবে পরে সামরিক শক্তি নয়, অর্থনৈতিক শক্তি আরোপ করে তিনি প্রতিবেশী দেশটিকে ৫১তম মার্কিন অঙ্গরাজ্য বানানোর আগ্রহের কথা জানান। এতে করে যথাযথভাবে দুই অঞ্চলের সুরক্ষা নিশ্চিত করা যাবে বলে অভিমত তার। অন্যদিকে ট্রাম্পের এ ধরনের হঠকারী মানসিকতার কঠোর সমালোচনা করেছেন ট্রুডো। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের অংশ হবে কোনোদিনই তা সম্ভব নয়, এর বিন্দুমাত্র সুযোগ নেই। একে অপরের বৃহত্তম বাণিজ্য ও নিরাপত্তা অংশীদার হিসেবেই এ দুই দেশের মানুষ ভালো আছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এদিকে উত্তর আমেরিকায় অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে চান বলে যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানানোর পর এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এমনকি এই দ্বীপের নিয়ন্ত্রণ নিতে প্রয়োজনীয় সামরিক শক্তি কিংবা অর্থনৈতিক পদক্ষেপের কথাও জানিয়েছেন ট্রাম্প। চলমান উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ড সফরে গেছেন ডোনাল্ড ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়র। এমন পরিস্থিতিতে ডেনমার্কের রাজার সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউটে এগেটে। বিস্তারিত মীর ফজলে রাব্বি, ডেস্ক রিপোর্টে। We need Greenland for national security purposes. I've been told that for উত্তর আমেরিকায় অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র। এমনকি সেটি করার জন্য দরকার হলে সামরিক বল প্রয়োগও করা হবে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। ট্রাম্পের হুমকির পর এবার ডেনমার্কের রাজার সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউটে এগেটে। ডেনমার্কের রাজার সঙ্গে বৈঠক করতে মঙ্গলবার কোপেনহেগেনে পৌঁছান গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী এগেটে। যদিও সেখানে পৌঁছানোর আগেই রাজার সঙ্গে তার বৈঠক বাতিল ঘোষণা করা হয়েছিল। তবে পরবর্তীতে ডেনমার্কের রাজকীয় আদালত বলেছেন, ডেনমার্কের রাজা ফ্রেডরিকের সঙ্গে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে। তবে এই বৈঠকের বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানাননি ডেনমার্কের রাজকীয় আদালত। এমন পরিস্থিতির মধ্যেই গ্রিনল্যান্ড ভ্রমণে গেছেন ডোনাল্ড ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়র। তবে একে ব্যক্তিগত সফর হিসাবে বর্ণনা করেছেন তিনি। অবশ্য ট্রাম্পের কড়া হুমকির পর তার ছেলের গ্রিনল্যান্ড ভ্রমণকে বিশেষ বার্তা হিসেবেই বর্ণনা করেছে বিশ্ব গণমাধ্যম। যুক্তরাষ্ট্রের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়ার অঙ্গীকার নিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ট্রাম্প তার দেশের ব্যবসা বাণিজ্যের পথে বাধা হয়ে দাঁড়ানো সবকিছুই অপসারণ করতে মরিয়া হয়ে উঠেছেন। ট্রাম্পের ভাষায়, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের হাতে না থাকায় তার দেশকে বাণিজ্যিক দিক থেকে বহুমূল্যের লোকসান দিতে হচ্ছে। ফলে দ্বীপটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতেই আসা উচিত। বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডের আয়তন ২১,৬৬,০৮৬ বর্গ কিলোমিটার, কিন্তু জনসংখ্যা মাত্র ৫৬,০০০। এই জনসংখ্যার প্রায় ৯০% ইনুইট জাতিগোষ্ঠীভুক্ত। গ্রিনল্যান্ডের অবস্থান উত্তর আমেরিকা অঞ্চলে হলেও দ্বীপটি ডেনমার্কের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রদেশ, যার প্রধান ডেনমার্কের রাজা। এই দ্বীপের বাসিন্দারাও ডেনমার্ক এবং ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের নাগরিক। আর্কটিক এবং আটলান্টিক সাগরকে পৃথককারী দ্বীপটির নাম গ্রিনল্যান্ড হলেও উত্তর মেরুর কাছাকাছি অবস্থান হওয়ার কারণে বছরের বড় একটি সময় তুষারাচ্ছাদিত থাকে। দ্বীপটির ভূপৃষ্ঠের গভীরে জ্বালানি তেলসহ বিভিন্ন খনিজ পদার্থ রয়েছে বলে জানিয়েছে ভূতত্ত্ববিদরা। উত্তর আমেরিকা থেকে ইউরোপ সফরের সবচেয়ে কম দূরত্বের রুটে অবস্থিত গ্রিনল্যান্ড। ফলে দ্বীপটি যুক্তরাষ্ট্রের কাছে কৌশলগত দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া এই দ্বীপেই আছে যুক্তরাষ্ট্রের মহাকাশ বিষয়ক একটি বিশাল স্থাপনা। ট্রাম্পের আগে ১৮৬০-এর দশকে গ্রিনল্যান্ড কেনার আগ্রহ দেখিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ১৭তম প্রেসিডেন্ট
অ্যান্ড্রু জনসন। এর আগে ট্রাম্প যখন প্রথম মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন তখনও আর্কটিক অঞ্চলের এই দ্বীপটি কিনে নেয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু সে সময় তার বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছিলেন গ্রিনল্যান্ডের নেতারা। বিশ্লেষকদের অনেকে মনে করছেন পরিস্থিতি এভাবে উত্তপ্ত হতে থাকলে ঔপনিবেশিকতার শেকলমুক্ত হয়ে গ্রিনল্যান্ডকে স্বাধীন করার দিকে আগাতে পারেন দ্বীপটির অধিবাসীরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।